এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। তুমি আসবে বলে কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি ভাইয়া, একদমই ঠিক করিসনি। স্নিগ্ধা কথাটা বলে আর এক সেকেন্ডও প্রহরের রুমে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তিথি স্নিগ্ধার কথাটার মানে বুঝতে না পারে থতমত খেয়ে দরজা থেকে তাকালো একবার, আরেকবার প্রহরের দিকে। উনি কি কাজটা ঠিক করেনি সেটা জানার প্রচন্ড কৌতূহল হলেও প্রশ্ন করার সাহস পাচ্ছে না মেয়েটা। গতকাল রাতে এই লোকটার উপর অধিকার দেখানো বা তার কোনো কাজের কৈফিয়ত চাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছে তিথির। তিথি কথাগুলো ভাবার ফাঁকেই প্রহর একটু গলা খেয়াকারি দিয়ে উঠলে তিথি থতমত খেয়ে প্রহরের দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল। তিথি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। এই গভীর ঘোর লাগা চোখ দুটো দিকে তাকিয়ে থাকার সাধ্য যে তিথি নেই। যে চোখের গভীরতায় বারবার হারিয়ে যেতে মন চায় তিথির, সেই গভীরতার দিকে তাকানোরও যে অনুমতি নেই ওর। যার উপরে অধিকারী নেই তাকে দেখে অন্তরে জ্বালা বাড়ানোটাকে বোকামি ছাড়া আর কি নাম দেবে তিথি? এই বোকামিটা হাজার বার করতে ইচ্ছে করছে তিথির, কিন্তু ওই যে অধিকার নেই। এই যে মিসেস তিথি চৌধুরী, ওয়ার্ড্রোবের সেকেন্ড ড্রয়ারে একটা বক্স আছে, একটু কষ্ট করে নিয়ে আসুন তো প্লিজ। জি, এই তো আনছি। তিথি তড়িঘড়ি করে ওয়ার্ড্রোবের সামনে গিয়ে বহু চেষ্টা করে টানা হেঁচড়া করেও ড্রয়ারটা খুলতে না পেরে শেষে একটু লজ্জা পেয়ে আবার প্রহরের দিকে ফিরে তাকালো। এবারে প্রহরের দিকে চোখ পড়তেই দেখলো প্রহর নিঃশব্দে হাসছে। লোকটা ঠোঁটের কোণে বাঁকা হাসিটা দেখেই তিথির ইচ্ছে করছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। সামান্য একটা ড্রয়ার খুলতে না পারার মতো লজ্জাকর কি হতে পারে? তিথি আবার ওয়ার্ড্রোবের দিকে ফিরে ড্রয়ারটা টানার চেষ্টা করতেই এবারে প্রহর জোরেই হেসে ফেললো। বেচারি তিথির আর ড্রয়ার খোলার চেষ্টাও করা হলো না। ম্যাডাম, লকড একটা ড্রয়ারকে চাবি ছাড়া সারাদিন টানলেও খুলতে পারবেন কি? আপনার শরীরে নিশ্চয়ই হালকের আত্মা ভর করেনি, তাই না? লকড? এতক্ষণ ধরে টানাটানি করেও টের পাননি ড্রয়ার লক যে? কি সাংঘাতিক কথা এসব! এ কাকে বিয়ে করলাম রে বাবা? দেখুন, আমি কখনো এসব দামি আসবাব ব্যবহার করে অভ্যস্ত নই, তাই ঠিকঠাক জানিও না কোনটা কি। কেবল আন্দাজ করে সবটা বোঝার চেষ্টা করছি। দয়া করে ঠাট্টা বিদ্রুপ করবেন না কারো দুর্বলতা নিয়ে। ওয়েট, তোমার ফ্যামিলির তো অবস্থা ততটাও খারাপ না, বেশ ভালোই ফ্যামিলি স্ট্যাটাস। তাহলে এ কথা বললে কেন? এসব নর্মাল ফার্নিচারের ইউজ জানো না মানে? সচরাচর যা বাইরে থেকে দেখা যায়, বাস্তবে সেটার উল্টোটাও ঘটতে পারে। জীবনটা সবসময় সবার জন্য সমান নয়। মানে? কিছু না। চাবি কোথায় পাবো? ওয়ার্ডরোবের উপরে ছোট্ট বক্সগুলো দেখছো না? বাম পাশের বক্সে একদম উপরের ড্রয়ারে ওয়ার্ডরোবের চাবি, তারপরে ড্রয়ারে কাভার্ডের চাবি, আর লাস্ট ড্রয়ারে তোমার জন্য কেনা নতুন আলমারির চাবি, আর পাশের বক্সটায় সবগুলো ড্রয়ারেই আমার ঘড়িগুলো রাখা। আই লাভ কালেক্টিং ওয়াচ, আর ওয়াচগুলো আমি যত্ন করে রাখি সব সময়। এখন থেকে এগুলো তুমি সামলে রেখো। জি। নাও হারি আপ, বক্সটা বের করে আনো, নিচে যেতে হবে, সবাই ওয়েট করছে, রিমেম্বার। ও হ্যাঁ, এই তো নিচ্ছি। তিথি বক্স থেকে চাবি বের করে কাঁপা কাঁপা হাতে কয়েকবার চেষ্টা করে কাভার্ডের ড্রয়ারটা খুলতে পারল। প্রহরের কথা মতো ড্রয়ার থেকে ছোট্ট একটা বক্স বের করে এনে বিছানার উপরে রাখতেই প্রহর তিথির একটা হাত ধরে টেনে নিচের পাশে বসিয়ে বক্সটা খুলে কটনে একটু ওয়েনমেন্ট নিয়ে তিথির কপালে লাগানো শুরু করতেই তিথি থতমত খেয়ে সরে আসার চেষ্টা করল। অবশ্য সরে আসার আগেই প্রহর একবার ব্রু গুচকে তাকাতেই মেয়েটা আবার চুপচাপ বসে রইল। কপালে এতটা কেটে ফুলে গেছে, মেডিসিন লাগাতে পারোনি? ক্ষত এভাবে খোলা ছাড়লে ইনফেকশন হয়ে যেতে পারে, জানো না? মেডিসিন? সব ক্ষততে কি মলম লাগানো যায় নাকি সব ক্ষত সবার নজরে পড়ে? কই, কত বছর ধরে যে ক্ষতগুলো এখনো দগদগে ঘা হয়ে আছে, সেগুলোতে তো ইনফেকশন সেপটিক কিছু হলো না। মানে বুঝলাম না, কত বছরের ক্ষত? হেয়ালি না করে একটু বুঝিয়ে বলবি প্লিজ? কই না, রাস্তায় হাজারটা মানুষ হাজারটা চোট নিয়ে ঘুরে বেড়ায়, তারা সবাইকে ইনফেকশন হয়ে মরে যায় বলুন? কথা ঘুরিয়ে নিচ্ছ? থাক, যখন ইচ্ছে হবে তখনই না হয় শেয়ার করো। এখন ধীরে সুস্থে রেডি হয়ে নাও। ওপস, তার আগে নিচে চলো, ব্রেকফাস্ট করে তারপর রিসেপশনের জন্য রেডি হবে। রিসেপশন? অনেক মানুষ আসবে আজকে? ওই আর কি, তোমার আমার ফ্যামিলি ফ্রেন্ডস আর পাড়া প্রতিবেশী, এই আর কি, যতটুকু ফর্মালিটি না করলেই নয় আর কি। ও, আজকে তো নিজের বাড়িতে যাবে, তবু মুখটা কালো করে বসে আছো কেন?
নাকি ফিরে আসবে কিনা সিদ্ধান্তটা নিতে পারছো না? নিজের বাড়ি? আনমনে নিজের বাড়ির কথাটা শুনে তিথি ম্লান হাসলো। হাসিটা কেন জানি ভালো লাগলো প্রহরের। মেয়েটা সকাল থেকে কি এত ভাবছে জানার বড্ড কৌতূহল হচ্ছে প্রহরের। যার উপরে অধিকার ফলাতে চায় না তার ম্লান হাসির পিছনে কৌতূহল কথাটা চিন্তা করে থেমে গেল প্রহর। গত রাতে মেয়েটার সাথে যা ব্যবহার করেছে তাতে মেয়েটার ওর সামনে যে বসে আছে সেটাও তো প্রহরের কাছে দারুণ আশ্চর্যের। হয়তো মেয়েটা এই বন্ধনটা থেকে মুক্তির কথাই ভাবছে। কথাগুলো ভেবে নিজের অযাচিত কৌতূহলগুলোকে আর পাত্তা দিল না প্রহর। তিথি চোখের সামনে আঙুল দিয়ে তুড়ি বাজাতেই তিথি চমকে উঠল। এবার মেয়েটা কিছুটা ইতস্তত করছে দেখে প্রহর ফার্স্ট এইডের বক্সটা তিথির হাতে ধরিয়ে দিল। আবার কোন দুনিয়ায় হারালে? গতকালের বিহেভিয়ারের জন্য আই এম এক্সট্রিমলি সরি তিথি, বাট আমি কখনোই চাই না তুমি এই আনহেলদি রিলেশনটা সারা জীবন বয়ে বেড়াও। টেক ইউর টাইম। আজ তো বাসায় যাবে, ফ্যামিলির সাথে কথা বলে দেখো, তারপর না হয় সিদ্ধান্ত নিবে। বাট তুমি নিজের ইচ্ছায় যা ডিসিশনই নিবে আমি সেটা মেনে নিব, বাট সবকিছু তো এত জলদি হবে না। তাই এখন এসব চিন্তা করা বাদ দাও। তুমি এখানে থাকো বা তোমার নিজের বাড়িতে, ইটস নট এ বিগ ডিল। তুমি ভালো থাকলেই হলো, ওকে? কারো কথায় ইনফ্লুয়েন্সড হওয়ার প্রয়োজন নেই, নিজের মনের কথাটা শুনবে সব সময়, ওকে? এখন চলো তো, প্রচন্ড খিদে পেয়েছে। ওহো, তুমি চুলটা সেট করে নিচে এসো, আমি দেখি কে কি করছে। এই যে ম্যাডাম, আবার কোথায় হারালেন? হেল্প লাগবে কোনো? না না, আমি ফার্স্ট এড বক্সটা রেখেই আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। প্রহর বেরিয়ে যেতে তিথি ধীর পায়ে এগিয়ে এসে ফার্স্ট এড বক্সটা আগের জায়গায় রেখে ড্রয়ারটা লক করে চাবিটাও ঠিক আগের জায়গায় রাখলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় নিজের অবয়বটা দিকে তাকিয়ে ধীর হাতে ভিজে চুলগুলো আর আঁচড়াতে আঁচড়াতে নিজের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব একসাথে ভাবার চেষ্টা করছে তিথি। প্রহরদের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধটা এসেছে শুনে অবাকই হয়েছিল তিথি। এমন একটা পরিবার থেকে প্রপোজাল আসার পর তো রিজেক্ট করার কোনো প্রশ্নই আসে না। তাই প্রহরের ছবিটা যখন বিছানার উপরে পড়া দেখল তখনই বুঝতে পেরেছিল ছবি সেই হাসি খুশি দেখতে মানুষটার সাথেই ওর বাকি জীবনটা কাটবে। খুব যে সুখের আশা করে এসেছিল সংসার করতে তাও কিন্তু না। যে জীবনভর কষ্ট আর লাঞ্ছও নাই দেখে এসেছে সেই মানুষটা সুখের আশা করবেই বা কি করে? কিন্তু তাই বলে এই দ্বিধাদ্বন্দ্বের জীবনটাও কি ওর পাওনা ছিল? প্রহর, যাকে নিয়ে তিথি নতুন একটা জীবনের স্বপ্ন দেখেছিল, নতুন জীবনে পা দিতে না দিতে সেই স্বপ্নটাও কেমন নড়বড়ে মনে হচ্ছে তিথির। জীবন প্রতিবারই ওকে কেন সেই একই মোড়ে দাঁড় করিয়ে দেয়। কথাগুলো ভাবতে ভাবতে টের পেল কেউ একজন তিথির হাত থেকে চিরুনিটা নিয়ে নিয়েছে। তিথি থতমত খেয়ে আয়নার দিকে তাকাতেই প্রহরকে দেখেই চমকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই প্রহর তিথির কাঁধ চেপে আবারও বসিয়ে দিয়ে তিথির চুলে হালকা হাতে চিরুনি চালাতে লাগলো। এই যে ম্যাডাম, কি এত ভাবছেন বলুন তো? না আসলে বাবা শেষ হয়নি ম্যাডামের এখনো? কয়টা বাজে সে খেয়াল আছে? সরি, আসলে অনেক ভাবাভাবি হয়েছে, এখন চলুন, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। আপনাকে একটা কথা বলা ছিল। আরে বাবা, জরুরি কথা পরে বলো, এখন নিচে যাও, নাস্তা করে নাও, তোমার বাড়ির সবাই রওনা হয়ে গেছে এতক্ষণে। কি কি কি? বাসার সবার সামনে এই সাজে যাবে নাকি? ম্যাডাম, রিসেপশনের জন্য পার্লার থেকে সাজাতেও তো আসবে আপনাকে, সে খেয়াল আছে? বাবা মার কথা কি বলছিলেন? ও আচ্ছা, বাবা কল করেছিল, ওনারাও একটু পরে বের হবে বলেছে। বাবা মা এসে যদি দেখে এখনো তোমার খাওয়া দাওয়া রেডি কিছুই হয়নি, কি ভাববে বলো তো? তাই তো। দিদি, জি। কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। নিচে যাও তাহলে, কেমন? আসছি। জি। তিথি আলগোছে নিচে চুলগুলোকে খোঁপায় চড়িয়ে নিয়ে ঘোমটা টেনে বেরিয়ে গেল। প্রহর এতক্ষণ অবাক চোখে তিথিকে দেখছিল। তিথি বেরিয়ে যেতেই স্নিগ্ধার কথাগুলো মনে পড়ল প্রহরের। প্রহর নাস্তা করতে নিচে ড্রয়িং রুমে যাওয়ার সময় স্নিগ্ধার সাথে দেখা। স্নিগ্ধা প্রহরের সামনেই দাঁড়িয়ে যায়। প্রহর ও ভ্রু কুঁচকে মনের দিকে তাকায়। এই মেয়ে যা বলা না বলে সামনে থেকে সরবেও না, সেটা প্রহর বেশ ভালোই জানে। তাই আর কথা না বাড়িয়ে ইশারায় জানতে ছিল কি হয়েছে। প্রাপ্তি আপুর রাগটা তুই ভাবির উপর ঝেড়েছিস শেষমেশ, তাই না ভাইয়া? তোকে তো আমরা আগেই বলেছিলাম তুই বিয়েটা করতে রেডি না থাকলে করিস না বিয়ে, কিন্তু তুই কি করলি? প্রাপ্তি আপু এই মেয়েকে বিয়ে করতে বলে গেছে বলে ওকে তোর বিয়ে করতেই হবে বলে জেদ ধরে বসলি, আর এখন বিয়ের 24টা ঘন্টাও হয়নি এখনো ওর গায়ে হাত তুলেছিস। সামনের দিনগুলোতে কি করবি বলতো? কথায় কথায় মারবি, বাড়ি থেকে বের করে দিবি, তারপর ডিভোর্স, তাই তো? এটাই তো তোর প্ল্যান? তোর এই অধপতনটা দেখে প্রাপ্তি খুব আনন্দ পাবে না রে ভাইয়া?
স্নিগ্ধা, নিজের মনে আকাশ কুসুম গল্প বানিয়ে নিস না আগে থেকেই। যেমন ভাবছিস তেমন কিছুই হয়নি, জাস্ট অ্যাক্সিডেন্টলি। অ্যাক্সিডেন্টালি কি ভাইয়া? অন্ধকারে দরজার সাথে একটু মাথায় লেগে গেছে, বেশি ব্যথা পায়নি মেয়েটা, শুধু ওই একটুখানি কেটে গেছে। ভাবির মতো তুইও এসব বলবি নাকি এখন? ছোট হতে পারি, কিন্তু কোনটা বেখেয়ালে দেওয়ালে ধাক্কা লাগার দাগ আর কোনটা কাউকে ফেলে দেওয়ার কাটা, তার পার্থক্যটা ঠিকই বুঝতে পারি। স্নিগ্ধা, আসলে বিয়েটা তুই নিজের ইচ্ছে আর প্রাপ্তির শেষ ইচ্ছেটা পূরণের জন্য করেছিস ভাইয়া। এখানে ভাবির কি দোষ আমাকে বলতে পারবি? যদি দোষ থাকে তাহলে আজ বউ ভাতের পর ওকে ওর বাড়িতে রেখেই আসিস। আর যদি দোষটা ওর না হয়ে তোর হয় তাহলে দয়া করে তোর এই মিথ্যে জেদটা ছেড়ে দে। যে একবার চলে গেছে সে হাজার মাথা কুটলেও ফিরবে না ভাইয়া। তাই যে আছে তাকে নিয়েই ভালো থাকতে শিখে নে, নইলে হয়তো অতীত আগলে বসে থাকতে থাকতে বর্তমানের সাথে ভবিষ্যৎটাও কখনো বালির ঘরের মতো ধুয়ে মুছে যাবে, টেরও পাবি না। স্নিগ্ধার কথাগুলো ভেবে নিজেকে কেমন একটা অপরাধী মনে হচ্ছে প্রহরের। মেয়েটার তো আসলেই কোনো দোষ নেই, তবু নিজের রাগটা ওর উপরেই ছেড়েছে। প্রহর নিজের মনে এবার একটা সিদ্ধান্ত নিল, তিথি যদি সম্পর্কটা রাখতে না চায় তাহলে সেটাই করবে প্রহর। এই জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কটা থেকে মুক্ত করে দেবে প্রহর ওকে। কিন্তু যদি তিথি সব মেনে নিয়েও থাকতে চায় তাহলে তাহলে কি করবে প্রহর? নিজে কি পারবে তিথিকে নিয়ে সবটা নতুন করে শুরু করতে? প্রাপ্তিকে ঘিরে তিল তিল করে করা স্বপ্নগুলোর ভাগ কি প্রহর আদৌ তিথিকে দিতে পারবে, নাকি ভালোবাসতে পারবে যতটা প্রাপ্তিকে বেসেছিল? ফোনে ইম্পর্ট্যান্ট একটা কল আসতে একটু বেরিয়েছিল প্রহর। হাতের কাজটা শেষ করে বাসায় ফিরে উৎসব মুখর একটা বিয়েবাড়ির ছবি দেখল প্রহর। প্রহর তিথির রিসেপশনে আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী প্রায় সবাই যোগ দিয়েছে। যে আত্মীয়দের চেহারা দেখেছে কয়েক বছর হয়ে গেছে, বা যে প্রতিবেশী দুদিন আগেও প্রহরের নামে দোষ ধরছিল, সবাই এসেছে অনুষ্ঠানে। কেউ আত্মীয়তা রক্ষা করতে, আর কেউ নতুন কোনো মুখরোচক গল্পের আশায়। কথাগুলো ভেবে নিজের মনে হাসতে হাসতেই স্টেজের দিকে চোখ পড়তেই থমকে গেল প্রহর। বরকনের জন্য স্টেজটা অন্যদের বসার জায়গা থেকে কিছুটা আলাদা করে করা হয়েছে। ফুল দিয়ে সাজানো স্টেজটার মধ্যমণি হয়ে বসে আছে একটা সাদা পরী। পরী বললেও হয়তো কম বলা হচ্ছে প্রহরের এই মুহূর্তে। ধবধবে সাদা একটা শাড়ি পরনে তিথির। সাদা জর্জেটের শাড়িতে সাদা রেশমি সুতোয় ফুলের কাজটা বেশ দারুণ করে ফুটিয়ে তুলতে পেরেছেন কারিগর। আর সেই সাদা ফুলে মোড়ানো শাড়িতে হালকা মেকআপের সাথে চুলে বেলির গাঁজরা জড়িয়ে পুরো বেলি ফুলের মতো দেখাচ্ছে তিথিকে। টুকটুকে রাঙা শাড়িতে বউয়ের বেশি তিথিকে দেখে প্রহরের ঘোর না লাগলেও আজ বৌভাতের দিন সাদা পরী রূপে তিথিকে দেখে অজান্তেই একটা হার্টবিট মিস হলো প্রহরের। একটু পরেই কেউ একজন সামনে এগিয়ে যাওয়ার সময় প্রহরের কাঁধের সাথে ধাক্কা লাগতেই প্রহরের হুঁশ হলো। এতক্ষণ তিথি দিকে এভাবে বোকার মতো তাকিয়েছিল, কথাটা ভাবতেই নিজেরই হাসি পেল প্রহরের। তিথি দিকে আরেক নজর তাকিয়ে রুমের দিকে রওনা হলো। এদিকে তিথিও একটু পরপর মুখ তুলে সামনের দিকে তাকিয়ে কারো খোঁজ করছে। কারো চোখে চোখ পড়তেই আবার লাজুক চোখজোড়া নামিয়ে নিচ্ছে মেয়েটা। মানুষটা হুট করে কোথায় চলে গেছে জানে না তিথি। কাউকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে লোকটা কোথায় গেছে জানে কিনা, কিন্তু তিথি নিজেও জানে কাজটা অসম্ভব ওর পক্ষে। মুখ নিচু করে কথাগুলো ভাবতে ভাবতে পাশ থেকে কারো কথা শুনে চমকে গেল তিথি। লাজুক হেসে মুখ লুকিয়েই বসে রয়েছে মেয়েটা। এতক্ষণের যত ছটফটানি সব যেন এক নিমিষে লজ্জার ঘোমটা দিয়ে ঘিরে ফেলেছে মেয়েটাকে। মুখ তুলে যে মানুষটার দিকে এক নজর তাকাবে সেই শক্তিটুকুও যেন পাচ্ছে না মেয়েটা। ফুলে সাজানো স্টেজে একটা ফুলবড়ি দেখা পেলাম, আর কতক্ষণ মুখ লুকিয়ে হৃদয়ের দহন বাড়াবেন ম্যাডাম? একবার মুখ তুলে এই অধমকেও একবার দেখার সুযোগ করে দিবেন প্লিজ। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরও তিথি মুখ তুলছে না দেখে প্রহর আলতো করে তিথির হাতে হাত ছুঁয়ে দিল। তিথি চমকে উঠে মুখ তুলে প্রহরের দিকে তাকাতেই তিথির চোখ সরল না প্রহরের উপর থেকে। তিথি শাড়ির সাথে ম্যাচিং করে সাদা শেরওয়ানিতে প্রহরকে দেখতে তুষার শুভ্র কোনো অলৌকিক দুনিয়ার রাজপুত্রের মতো দেখতে লাগছে তিথির কাছে। তার উপরে লোকটা ঠোঁটের কোণে ফুটে থাকা বাঁকা হাসিটা অন্যরকম একটা বিশেষত্ব ফুটে উঠেছে তার আজকের রাজপুত্রের সাজে। তিথির অবাক চোখে তাকিয়ে থাকার মাঝে প্রহর সবার চোখ এড়িয়ে নিজের হাতে ধরা টিস্যু পেপারটা আলতো করে তিথির কানের পিছে ছুঁয়ে দিল। তিথি থতমত খেয়ে গেল প্রহরের কাছে। প্রহর এবার হেসে একটু এগিয়ে গেল তিথির দিকে। এই ধবধবে সাদা পরীটাকে একটু কাজল ছুঁয়ে দিলাম, যাতে আমার ছাড়া আর কারো নজর না লাগে এই শুভ্রতার পরীটাকে। আইলাইনারের কালো ছোঁয়ার চেয়েও পরীটার টানা চোখে কাজলের কালিটা বোধহয় বেশি ভালো করে ফুটে উঠত। কিন্তু এই সাজে দেখার আগে তো ভাবতেই পারিনি এত মিষ্টি দেখতে লাগবে মিসেস চৌধুরীকে। জানলে তো আগেই বলে দিতাম। সাদা পরীটার কালো টানা টানা চোখ দুটো কাজলের আছড়ে আরো গভীর করে ফুটিয়ে তুলতে
ইস, জি। ওগো শুভ্রপরি, আপনার গভীর কালো চোখের মায়ায় আর কাউকে ডুবে মারবেন না প্লিজ। আপনার এই গভীর চোখে কেউ তাকালেও তাকে হয়তো খুন করে ফেলবো আমি। কি সব বলছেন আপনি? সবাই আছে এখানে, কেউ শুনলে কি ভাববে বলুন তো? কে কি ভাববে সেটা তোয়াক্কা করি না আমি। অবশ্য আজ তোমাকে কাজলের শ্বাসটা না দিয়ে ভালোই করেছে। কেন? ওই যে বললাম তোমাকে এমনিতে সাদা পরীর মতো লাগছে, কাজলের ছোঁয়ায় তো মায়াবিনী লাগতো। আর আমার সামনে কেউ আমার গল্পের মায়াবিনীর দিকে হাঁ করে তাকিয়ে থাকতো, তাহলে হয়তো এতক্ষণ একটা ছোটখাটো ফাইট সিন হয়ে যেত। ব্যাপারটা কি ভালো দেখাতো বলো? আপনি কি সব আবল তাবল কথা বলছেন আজকে? আপনি কি ড্রিঙ্ক করে এসেছেন নাকি? তোমাদের মেয়েদেরকে নিয়ে এই এক সমস্যা, কমপ্লিমেন্ট দিলে সেটা মানতেই চাও না। কিন্তু যদি বলতাম দেখতে একদম পেতনির মতো লাগছে, সাদা শাড়িতে জলজান্ত শেওড়া গাছের শাকচুনির মতো লাগছে, সেটা তো নেচে নেচে বিশ্বাস করে নিতে। বড়ই অদ্ভুত এই মেয়ে জাতি। প্রহরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল তিথি। লোকটা কি সব উল্টোপাল্টা কথা বলছে, সবই তিথির মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রহর একটু বিরক্ত হয়ে তিথির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কারো একটা কথা শুনে চমকে তাকালো। মেয়ে জাতি যদি এতই অদ্ভুত হয়, তাহলে ভাই তুই বিয়ে করলি কেন? কোথায় ভেবেছিলাম দুই বন্ধু একসাথে বিয়ে করব। আমার সব ইচ্ছেই পানি ঢেলে দিয়ে নিচে তো বিয়ে করে নিলি, এখন আবার মেয়ে জাতিকে দোষ দিয়ে আমাকে ভয় দেখাতে চাইছিস। এটা কেমন বন্ধুর কাজ করলি তুই প্রহর? তন্ময়, স্টেজের সামনে দাঁড়ানো লোকটাকে দেখে প্রহর প্রায় লাফিয়ে স্টেজ থেকে নেমে এসে জড়িয়ে ধরল তাকে। দুই পুরাতন বন্ধু বহুদিন পর একে অন্যকে পেয়ে যেন কোথায় আছে সব ভুলে ছেলে মানুষই শুরু করেছে। সবাই হাঁ করে সেটাই দেখছে। প্রহর নিজেকে সামলে নিয়ে তন্ময়ের পেটে ধুপ করে একটা ঘুষি বাগিয়ে দিতেই বেচারা তন্ময় ব্যথায় কোকিয়ে উঠে একটু সরে এলো প্রহরের কাছ থেকে। তন্ময় একটা জোরে নিঃশ্বাস নিয়ে প্রহরের উপর হামলা করলো। ধীরে ধীরে হাসি মুখেই দুই বন্ধুর পাগলামি দেখছে। অবশ্য ওদের দুজনের ছেলে মানুষই একটু পর থেমেও গেল হঠাৎ আসা ঝড়ের মতো করেই। এবার আবার দুই বন্ধু একে অন্যকে জড়িয়ে ধরলো বহুদিন আগের সে হারিয়ে যাওয়ার অভ্যেসের মতো করে। শালা, এত বছরে এতবার করে বলার পরেও ফিরিসনি দেশে। শুধু মোবাইলের মধ্যে তোর পায়ে ধরাটা বাকি ছিল আমাদের। আজ হুট করে দেশে ফিরে তুই এসেছিস আমাকে তোর দুঃখের ফিরিস্তি শোনাতে। তোকে শালা গুলি করে মারা উচিত, এটা জানিস তুই? তোকে আমার প্রেমের কাহিনী শোনাতে গিয়েছিলাম, তুই কি বলেছিলি মনে আছে? বলেছিলি সেটেল না হলে শুধু প্রেমই করা যাবে। কেন ভাই তোর বোনকে বিয়ে দেবে না? সে আমার প্রাণের বন্ধু হলেও একজন বেকারের হাতে নাকি নিজের বোনকে তুলে দেবে না। একবার ভাবতে পারিস আমার মনের অবস্থাটা? কাজকর্ম ছেড়ে যার জন্য স্বপ্নের রাজপ্রাসাদ গড়ব তাকেই পাবো না, এটা মেনে নেব কি করে ভাই? তুই কি পাগল তন্ময়? আমি তোকে একটা কথা বললাম বলে তুই সব ছেড়ে ছুড়ে, এটা কেমন পাগলামি? ভাইরে ভাই, যাকে নিয়ে জীবনের বাকি সময়টুকু পার করতে চাই তার জন্য যোগ্য হয়ে তার ভাইয়ের সামনে এসে দাঁড়ানোর যোগ্যটুকু অর্জন করতে গেছিলাম। আশা করি মহারানীর ভাই এবারে বোনকে আমার হাতে তুলে দিতে আপত্তি করবে না। এতগুলো বছর পর ফিরেছিস তো বুড়ো হয়ে, মেয়ে কি তোর জন্য অপেক্ষা করে বসে আছে নাকি? নাকি মেয়ের ভাই তোর ফেরার আশা এত বছর নিজের বোনকে ঘরে বসিয়ে রেখেছে? আমি বুড়ো হারামি, তাহলে তুইও বুড়ো। আর বুড়ো হয়ে তুই পরীর মতো একটা বউ পেলে আমিও পাবো নিশ্চয়ই। স্বপ্নের রানীকে পাই না পাই, একটা পরী পেলেই চলবে। তন্ময় কথা বলার ফাঁকে তার ব্যস্ত চোখ দুটো ভিড়ের মাঝে কাকে যেন খোঁজার চেষ্টা করছে। প্রহর সেটা বুঝতে পেরে এবারে হালকা করে আরেকটা খুশি দিল তন্ময়ের কাঁধে। তন্ময়ের মনোযোগ আবার প্রহরের দিকে ফিরল। ভাইরে ভাই, বিয়ে করে তোর উন্নতি হলো নাকি অবনতি বুঝতে পারছি না। কথায় কথায় ধুমধাম মারছিস যে। এই যে ভাবি, আমি ওর বন্ধু বলে এসব নির্যাতন মুখ বুঝে মেনে নিচ্ছি, আপনি কিন্তু একদম মানবেন না বলে দিলাম। নারী নির্যাতনের মামলা ঠুকে দেবেন, প্রয়োজন হলে আমি আপনার পক্ষে সাক্ষী দেব। তুই বেটা এতদিন পর দেশে ফিরে এসেছিস কিন্তু মানুষ হলি না, এখনো নজর এদিক ওদিক চরকির মতো ঘুরছে। আবার বলছিস মারছি কেন? ভাইরে ভাই, কারো বোনকে তো বিয়ে করতে পারবো কিনা বুঝতে পারছি না। ভাবছি তোর রিসেপশন থেকে তোর এক শালিকাকে পটিয়ে নিয়ে গিয়ে আজই বিয়ে করে ফেলবো। এত অপেক্ষা করার ধৈর্য আমার নেই ভাই। তুই জীবনেও সিরিয়াস হবি না তাই না তন্ময়? সিরিয়াসলি বলি না বলেই তো তোর সাজেশন শুনে এতগুলো বছর
অন্য একটা দেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে গাধার মতো খেটেছি। মানে কিছু না, নিজে তো বিয়ে করে হাত পা ঝেড়ে ফেললি, এবারে তোরা নতুন বড় বউ মিলে আমাকে একটা বউ এনে দে, তোর পায়ে পড়ি ভাই। তন্ময়, আরে বাবা, এ কি ধরনের বায়না? বায়না হলে বায়না, তুই আমাকে আমার বউ এনে দে, দরকার হলে তোর হানিমুন আমি স্পন্সর করব। ভাই রে, আমার বই খুঁজে দিয়েছে আরেকজনে, আমি আর তোর জন্য কি বউ খুঁজবো বল? সালা, তোকে নিয়ে যে কিচ্ছু হবে না সেটা আমি জানতাম। ও ভাবি, এই অদম ভাইটির জন্য আপনার বোন বা ননদিকে খুঁজে দিন না প্লিজ, আজীবন আপনার পার্টিকে ভোট দেব, প্রমিস। তিথি তন্ময়ের কথাটা শুনে হেসে ফেলল। কিছু বলল না দেখে তন্ময় আবার প্রহরের সাথে বকবক করায় মন দিল। দূর থেকে কেউ একজন যে এতক্ষণ ধরে ওদের পাগলামিগুলো দেখে চোখের পানি গোপন করতে নিঃশব্দে পিছিয়ে গেছে, কেউ সেটা খেয়ালই করল না। প্রহরের সাথে অনেকক্ষণ পাগলামি করার পর প্রহরকে প্রায় এক প্রকার ঠেলে নিয়ে স্টেজে তিথির পাশে বসিয়ে দিয়ে এসেছে তন্ময়। বৌভাতের প্রোগ্রামে বর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ব্যাপারটা কেমন দেখায় না? অবশ্য তন্ময়ের মাথায় এত ফর্মালিটি চিন্তা নেই, তার সমস্ত অস্বস্তি জুড়ে যার বসবাস, তাকে খুঁজে পেতেই এখন তন্ময়ের সমস্ত সত্তা যেন এতক্ষণে বিদ্রোহ করতে চাইছে। এতদিন পর বন্ধুর সাথে দেখা হয় না, তাকে ছাড়তে ইচ্ছে করছে, আর না প্রিয় মানুষটাকে এক নজর দেখার লোভটাকে সামলাতে পারছে। শেষে নিজেকে কোনো মতে এটা সেটা বুঝিয়ে প্রহরকে বিদায় দেওয়ার সিদ্ধান্তটাই নিয়েছে তন্ময়। প্রহরেরও তো একটু প্রাইভেসি প্রয়োজন। তন্ময় স্টেজের দিকটা ঘুরতে ঘুরতে প্রহরদের বাড়ির ভেতরের দিকেই পা বাড়ালো। বাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে একটু হতাশ হয়েই ফিরে যাচ্ছিল তন্ময়। একটা রুমের পাশ দিয়ে আসার সময় একটা চাপা কান্নার শব্দ শুনে তন্ময় থেমে গেল। এই বিয়ে বাড়িতে এত আনন্দের মাঝে কে কান্না করছে জানার কৌতূহলটা দমাতে পারল না ছেলেটা। দরজায় নক করবে এমন সময় খেয়াল করলো দরজাটা বন্ধ নয়, হালকা করে চাপিয়ে দেয়া। তন্ময় কিছু না ভেবে হালকা করে ঠেলা দিতেই দরজাটা নিঃশব্দে খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরেই দৃশ্যটা দেখে তন্ময় অবাক হলো নাকি আকাশ থেকে পড়লো সেটা তন্ময় নিজেও জানে না হয়তো। ফ্লোরে কুটি কুটি হয়ে বসে বিছানায় মুখ লুকিয়েছে মানুষটা কাঁদছে। তার মুখ দেখতে না পারলেও তন্ময়ের বুকের ভেতরটা তার কান্নায় কেমন হাহাকার করে উঠল। হালকা গোলাপি রঙে বার্বি ডল টাইপের লেহেঙ্গাটা ফ্লোরে এমন অবহেলায় লেপ্টে আছে যেন কোনো রাজকন্যা তার সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে শোকে মিলিয়ে গেছে। তাই ফুলের নকশা তোলা মখমলের ওড়নাটা যেন তার পাশে ঝিরি ঝিরি ঝর্ণার মতো নীরবে কান্নার ঢেউ তুলছে। রাজকন্যার বিশাল প্রাসাদেও যেন কান্নার রোল পড়েছে বলে ভ্রম হচ্ছে তন্ময়ের। নিজের চিন্তা ভাবনাগুলো কেমন গোলমাল পাকিয়ে যাচ্ছে তন্ময়ের চোখের সামনে। এই মেয়েটা কে জানার আগ্রহ বাড়ার সাথে সাথে ছোট্ট একটা আশার আলো উকি দিচ্ছে যেন তন্ময়ের ভাঙা মনের কোণায়। কেন মনে হচ্ছে এই সে যার জন্য 7 সাগর পাড়ি দিয়ে ফিরেছে তন্ময়। কেমন একটা খোরের মাঝেই তন্ময় মেয়েটার কাছে এগিয়ে গিয়ে একটু দূরত্ব রেখে দাঁড়ালো তন্ময়। কাবা কাবা গলায় কি বলবে সেটাও ঠিক করতে পারল না ছেলেটা। আবেগগুলো হুট করেই যেন গলায় এসে জড়ো হয়ে কথাগুলো আটকে দিতে চাইছে। তবু নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে রাজকন্যাকে ডাকলো তন্ময়, যদি মুখ তুলে একবার তাকায় তার ক্রন্দনরত প্রেয়সী। এভাবে কাঁদছ কেন? আজকে এত খুশির দিনটাও এভাবে কেঁদেই নষ্ট করবে শ্রী? শ্রীনামটা শুনেই চমকে মুখ তুলে তাকালো স্নিগ্ধা। ওকে এই অদ্ভুত নামে ডাকার মতো যে পৃথিবীতে একটা মানুষই আছে যার উপরে রাজ্যের অভিমান জমিয়ে বসেছিল এতগুলো দিন। আজ এতগুলো বছর পর কোথা থেকে লোকটা এসে ওর বহুদিন পুরনো ক্ষতটাকে আরো বিধ্বস্ত করে তুলতে চাইছে সেইটাই বুঝতে পারছে না স্নিগ্ধা। স্নিগ্ধার নিষ্পলক চাহনিটা এতদিনের সমস্ত অভিমান নীরবে প্রকাশ করছে তন্ময়ের কাছে। চোখাচোখি হতেই স্নিগ্ধা চোখ সরিয়ে নিয়ে তাড়াহুড়ো করে নিজের কান্না ভেজা চোখচোরা অন্যদিকে ফিরিয়ে নিতেই তন্ময় স্নিগ্ধার সামনে বসে পড়ল। নিজের এত বছরের অন্তর্ধানের কি ব্যাখ্যা করবে তন্ময় সেটা ভাবতে ব্যস্ত। স্নিগ্ধা নিজের মুখটা 2 হাতে মুছে নিয়ে আবার তন্ময়ের দিকে ফিরল। আরে তন্ময় ভাইয়া যে অনেকদিন পর এলেন এবারে। আমি তো আরো ভাবলাম এই জীবনে বুঝি আর আপনার সাথে দেখা হবে না। তন্ময় চমকে উঠল স্নিগ্ধার কান্না ভেজা কণ্ঠটা শুনে। এবার আর কিছু ভাবতে সময় নষ্ট করল না তন্ময়। হুট করে এগিয়ে এসে স্নিগ্ধার ভেজা মুখটা 2 হাতে তুলে ধরল। এসব কীরকম কথা শ্রী? এসব কথা একদম বলবে না, বলে দিলাম। রেগে আছে আমার পরে মানছি, তবুও একদম মুখে আনবে না। স্নিগ্ধা এতক্ষণে নিজেকে সামলে নিয়েছে। ধীর হাতে নিজেকে তন্ময়ের হাত থেকে ছাড়িয়ে নিয়ে শান্ত হয়ে তন্ময়ের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস গোপন করলো স্নিগ্ধা। আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া। এই নামে আমাদের বাড়িতে কেউ থাকে না। আগে কখনো থাকতো কিনা জানি না, তবে এখন আর থাকে না।
আর আপনি এখানে কি করছেন? প্রহর ভাইয়া রিসেপশন বাইরে হচ্ছে, আপনার সেখানে যাওয়া উচিত। আপনি যান, ভাইয়ারা হয়তো এতক্ষণে আপনার খোঁজ করছে। এভাবে অভিমান করে থাকবে শ্রী? আমার কথাটা একবার শুনবে না? আমি কেন চলে গেলাম? এই 4টা বছর কি করে আমার স্ত্রীর থেকে দূরে থেকেছি? আমার কিচ্ছু জানার বা শোনার নেই তন্ময় ভাইয়া। আপনার লাই, আপনার নিজের রুলস, নিজের সিদ্ধান্ত, সেসবে আমার নাক গলানোর যেমন অধিকার নেই, তেমনি আমার মন্তব্য করারও কোনো কারণ নেই। হ্যাঁ, হুট করে যখন আপনার আশা বন্ধ হয়ে গেল, অবাক হয়েছিলাম সেদিন, এর বেশি কিচ্ছু না। তাই কেন চলে গেলেন সেটা জানারও কোনো প্রয়োজন দেখছি না। সত্যি কি অবাকই হয়েছিলে শ্রী? আর কিছু না? কিছু ফিল করনি এই মানুষটা না থাকায়? না। স্নিগ্ধার বরফ শীতল কণ্ঠে না শব্দটা শুনে চমকে উঠল তন্ময়। মেয়েটা অভিমান করে থাকবে সেটা তন্ময় জানতো, তাই বলে এতটা পাথর হয়ে যাবে কয়টা বছরে? তন্ময়ের অবাক চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে স্নিগ্ধা ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে নিচে ড্রেসটা ঠিক করে ওড়নাটা ঠিক করায় মনোযোগ দিল। তন্ময় থতমত খেয়ে কিছুক্ষণ বসে থেকে নিজে উঠে দাঁড়ালো। কিছুই যদি না করো তাহলে এত কাঁদছিলে কেন? আপনার হুট করে নিরুদ্দেশ হওয়ার জন্য যেমন আপনি কাউকে জবাবদিহি করতে বাধ্য নন, তেমনি আমি কেন কাঁদছি সেটার জবাবদিহি করতে আমি বাধ্য নই। ঝগড়া করতে চাইছো নাকি শাস্তি দেবে বলে ডিসিশন নিয়েছ? আপনার সাথে আমার না ঝগড়া করার সম্পর্ক আছে, আর না শাস্তি দেওয়ার মতো সম্পর্ক আছে, তাই কোনোটারই প্রশ্ন উঠছে না। শ্রী, আমার কথাটা একবার শোনো না প্লিজ, তারপর না হয় অভিমান করো। আমি কিচ্ছু বলতে আসবো না তখন। দেখুন ভাইয়া, আপনাকে আবারও বলছি, এই বাড়িতে স্ত্রী বলে কেউ নেই। যদিও থাকতো, মনে করুন সে আরও 4 বছর আগে মরে গেছে। আজ যে আপনার সামনে দাঁড়িয়ে সে স্নিগ্ধা, আপনার বন্ধুর ছোট বোন। বন্ধুর বোনের কাছে অভিমান আশা করাটা একটু বোকামি না বলুন? স্নিগ্ধা, ভাইয়ার শ্বশুরবাড়ির লোকজন মনে হয় এতক্ষণে চলে এসেছে। আমি রেডি, অনেক দেরি হয়ে গেছে। ইস, আচ্ছা ভাইয়া, আপনি কি কিছু খুঁজছিলেন? খুঁজুন, আমি স্টেজের ভাবির কাছে যাচ্ছি। কিছু কি লাগবে আপনার? আমার তোমাকে লাগবে শ্রী, আমার শ্রীকে। 4 বছর আগে সেই মানুষটিকে যে আমাকে এক নজর দেখবে বলে দরজার আড়ালে লুকিয়ে থাকতো, আমার সাথে কথা বলবে বলে এটা সেটা বাহানায় বারবার ড্রয়িং রুমে ঘুরঘুর করতো, সেই পাগলি মেয়েটাকে আমার চাই স্নিগ্ধা। এনে দিতে পারবে? মরা মানুষ ফিরে আসে না ভাইয়া। যাকে খুঁজছেন তাকে পাওয়ার আশা ছেড়ে দিন। হারিয়ে ফেলার পর হাজার খুঁজলেও পাওয়া যায় না। স্নিগ্ধা, শোনো না। আর কিছু শোনার নেই। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না ভাইয়া। বন্ধুর বোনের পেছনে ঘুরঘুর করা খুব একটা সম্মানের কাজ নয় বোধ হয়। অন্তত আপনার বন্ধু যখন জানতে পারবে তখন মনে হয় না আপনার কাছে খুশি হবে। আসি, সরি, বাই। তন্ময়কে কিছু বলার সুযোগ না দিয়ে স্নিগ্ধা বেরিয়ে গেল রুমটা থেকে। তন্ময় শুধু অপলকে স্নিগ্ধাকে যেতে দেখল। মেয়েটাকে আটকানোর সুযোগ পর্যন্ত পেল না। এত বছরের অভিমানের পাহাড় কি করে ভাঙবে সেটাই ভাবছে তন্ময়। অন্য কেউ হলে হয়তো প্রহরের বা অন্য কোনো ফ্রেন্ডের হেল্প নিত তন্ময়, কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ডের বোনের রাগ ভাঙাতে কার হেল্প চাইবে বেচারা? আর হেল্প চাইলেও কি হেল্প চাইবে? অন্যদিকে রিসেপশনে তিথির বাড়ির লোকজনও চলে এসেছে। বিয়ের আগে তেমন কারো সাথেই পরিচয় হয়নি প্রহরের। ঠিক পরিচয় হয়নি বলে ভুল হবে, পরিচিত হওয়ার আদৌ কোনো ইচ্ছেই প্রহরের ছিল না। যে চেপেছিল বিয়ে করার, কোনো কিছু না ভেবেই বিয়ে করে তিথিকে নিয়ে আসে প্রহর। কিন্তু এখন কেন জানি সম্পর্কটাকে একটা হলো সুযোগ দিতে চাইছে প্রহর। কি সুযোগ দিতে চায় সেটা প্রহর নিজেও জানে না। শুধু জানে মেয়েটাকে কষ্ট দিতে ইচ্ছে করছে না প্রহরের। অন্তত প্রাপ্তির রাগটা তিথির উপরে ছাড়তে চাইছে না প্রহর। রিসেপশনে টুকটাক ফর্মালিটি শেষ করে তিথিকে নিয়ে শ্বশুর বাড়িতে গেছে প্রহর। প্রহর যে যাবে সেটাকে কল্পনাও করতে পারেনি। এমনকি হয়তো তিথিও আশা করেনি প্রহর আসবে। অবশ্য শ্বশুর বাড়িতে এসে প্রহর বেশ এনজয় করেছে বলা যায়। আত্মীয় স্বজনদের সাথে পরিচয়, খাওয়া দাওয়া, হাসি তামাশা, এত কিছুর মাঝেও তিথির দিকেও নজর পড়েছে প্রহরের। সকাল থেকেই মেয়েটা কি এত ভাবছে সেটাই বুঝতে পারছে না প্রহর। সবার সাথে একটা জোর করে হাসি মুখে কথা বললেও কেমন একটা চাপা যন্ত্রণা দেখা যাচ্ছে মেয়েটার চোখে মুখে। মেয়েটাকে আলাদা করে যে কি হয়েছে জিজ্ঞেস করবে সেই সময়টুকুও পাচ্ছে না প্রহর।
এক একবার এক একজন এসে ভিড় করছে প্রহরকে ঘিরে। এর মধ্যে তিথি কেউ একা পাচ্ছে না। মেয়েটার মুখটা কালো করে রেখেছে, দেখতে একদম ভালো লাগছে না প্রহরের। কেন এমন হচ্ছে কে জানে। রাতেও খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ আড্ডা চলল। প্রহর যখন রুমে এসেছে তখন ঘড়িতে 1টার বেশি বাজে। রুমে এসে একটু অবাক হলো প্রহর। তিথি তখনও জেগেই বসেছিল, প্রহরকে খেয়াল করেনি। তাই প্রহরের দরজা বন্ধ করে শব্দে চমকে উঠে মুখ তুলে তাকালো তিথি। প্রহর এসে বিছানায় গা এলিয়ে দিল বিছানায়। সারাদিন পর এতক্ষণে একটু শোয়ার সময় পেয়েছে ছেলেটা। তিথি কিছু না বলে চুপচাপ বসে রইল খাটের সাথে হেলান দিয়ে। প্রহর কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ব্রু কুঁচকে তিথির দিকে তাকিয়ে রইল। মেয়েটা আবার ভাবনার জগতে হারিয়ে বুঝতে পারছে প্রহর। তিথির এমন চুপ করে থাকা বড্ড বেশি জ্বালাতন করছে প্রহরকে। শেষমেশ আর থাকতে না পেরে তিথির শাড়ির আঁচল চেপে টেনে তিথিকে নিজের দিকে টেনে নিল প্রহর। প্রহরের এমন কাছে মেয়েটা চমকে গেছে, সেটা বলাই বাহুল্য। প্রহর তিথির গালে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে তিথির মুখের দিকে তাকালো। কি হয়েছে বলো তো তোমার? সকাল থেকে দেখছি একটু পর পর ভাবনার জগতে ডুব দিচ্ছ। কি এত ভেবে কুল কিনারা করতে পারছো না? আমাকে বলো তো শুনি, আমি কোনো হেল্প করতে পারি কিনা দেখি। সব ভাবনা শেয়ার করা যায় না, কিছু কথা নিজের মধ্যেই রাখতে হয়, কারণ না জানাই ভালো। কি এত ভাবনা তোমার? কি করে আমার থেকে মুক্তি পাবে? বাড়িতে কেউ কি মানছে না? সবাই তো বেশ আড্ডা দিল আমার সাথে, রাজি হচ্ছে না তোমার বাড়িতে ফিরে আসার। নাকি বলোইনি এখনো পর্যন্ত কাউকে এই ব্যাপারে? যে মানুষটা নিজেই আপনার বাড়ির কোণে থাকার মন্য একটু আশ্রয়, সামান্য একটু আশ্রয় চাইলেও তাকেই জিজ্ঞেস করছেন এই কথা। আপনার কি ধারণা আমি এই বাড়িটাই থাকতে চাই? এতদিন যখন থাকতে পারিনি তখন কারো ঘাড়ের থেকে বোঝাটা থেকে তাদেরকে মুক্তি করে দিয়ে এখন থাকতে চাইব। ঘাড়ের বোঝা মানে? আর থাকতে পারোনি মানেটা কি? সব কথার মানে হয় না জনাব। আমি তোমার কথা রাগামাতা কিচ্ছু বুঝতে পারি না বাবা। আচ্ছা তিথি, এই রুমটা তোমার না, তাই না? বিয়ের পর তোমার আমার জন্য রুমটাকে সাজানো হয়েছে, রাইট? কি করে বুঝলেন? তুমি এক রাতের জন্য ওই বাড়িতে গেছো, তবু রুমটায় তোমার একটা ছোঁয়া টের পেলাম আজ। অথচ এই রুমটায় তোমার উপস্থিতিটুকু নেই। কেন বলো তো? তোমার রুমটা দেখার ইচ্ছে হচ্ছে আমার, কেন জানি। বলেছিলাম না এসব আভিজাত্য আমার জন্য না। এখানে কোথাও আমার ছায়াটুকুও পাবেন না। আমার বসবাস অনেক দূরে, অন্ধকারে। এত আলোর পৃথিবীটা আমার জন্য না। মানে? তিথি এবারে আর প্রহরের কথাটা জবাব দিল না। একটু সরিয়ে এসে আবার বিছানায় হেলান দিয়ে বসে ছোট্ট একটা দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করলো। আর প্রহর কিছুই না বুঝে তিথির মুখের দিকে বোকার মতো তাকিয়ে রইল। মেয়েটার কথাগুলো সবই মাথার উপর দিয়ে যাচ্ছে প্রহরের। এত রহস্যময় কেন মেয়েটা? এত রহস্যের সমাধান আদৌ কি এক জীবনে করে উঠতে পারবে প্রহর? নাকি এই মায়াময়ী রহস্যের সমাধান করতে আরো কয়েকটা জীবন লেগে যাবে কে জানে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।